আচার্য গুরু, এ কি পরিবেশ! আমি তো ভাবতেও পারিনি যে আপনার খোঁজ নিতে এসে আপনার মেয়ের এরকম অবস্থা দেখতে হবে। আমি যে আপনাকে না টরে ফিরতে বলবো, আমি সেই স্থান ছেড়ে চলে এসেছি। এখানে এখন আমার অনেক গুরু দায়িত্ব। রামকান্ত, আমরা মধ্যরাতে রওনা দিচ্ছি যাতে কাল সাত সকালে মুর্শিদাবাদ পৌঁছে যেতে পারি। তোমার বিবাহে মুর্শিদাবাদের দরবার থেকে কিছু মানুষজন এসেছিলেন। জগৎ শেঠ মহাশয়ের সাথে তোমার আলাপ কথা সবই হয়েছে, কিন্তু এবার তোমার সাথে সরাসরি নবাবের আলাপ হওয়াটা বাঞ্ছনীয়। তো আমি চাইছি যত দ্রুততার সাথে সম্ভব এই কাজটা সম্পন্ন করতে, যাতে তোমার প্রয়োজন হলে তুমি সরাসরি নবাবের সাথে দেখা করতে পারো। রাজ্য চালনার অনেক জটিল কুটিল সমীকরণ তুমি নবাবী দরবার থেকে শিখতে পারবে, তোমার পক্ষেই সুবিধা হবে। এসো। তুমি কি কিছু ভাবছো রামকান্ত? আগে রঘুরাজ, আচার্য গুরু ফেরার তো কোনো সংবাদ এখনো পেলাম না। হ্যাঁ জানি, সে মনোমালিন্য একদিনে ঠিক হবার নয়, সেটা তুমি বুঝে নাও। আমার ধারণা তিনি ফেরার অনুরোধ প্রত্যাখ্যান করবেন। তুমি এক কাজ করো, তুমি বরং মুর্শিদাবাদ থেকে ফিরে ভবানী মাকে নিয়ে একবার নিজে গিয়ে সেখানে দেখো। খুড়োমশাই, হ্যাঁ মা, এসো। এই তাপ দয়া করে মাথায় নেবেন। আপনাদের যাত্রা মঙ্গলময় হোক। হ্যাঁ মা। আমি বাইরে ঘোড়ায় অপেক্ষা করছি, তুমি এসো। তুমি চিন্তা করো না রাজরানী, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তবে তার আগে দেখো দিওয়ান মশাই কি খবর আনে। বুঠান, আমি আসি। আপনার বোনের খেয়াল রাখবেন। মা জয় দুর্গা তোমাকে সহায় হোক। ভালায় ভালায় যাও, সাবধানে যাইও। কি হইল বই? মনটা খারাপ হইয়া গেল? না গো দিদি, রাজকার্যে যাচ্ছেন, মন খারাপ হলে চলবে? আমার সব চিন্তা এখন আচার্য গুরুকে নিয়ে। উনি যে রেগে কোথায় চলে গেলে। চিন্তা কইরো না, দেওয়ান মশাই গেছেন তো, ঠিকই কিছু একটা ব্যবস্থা হইব। চিন্তা কইরো না। এদিকে আবার মা ঠাকমা সবাই তীর্থে চলে গেলেন। মহারাজের কাঁধে সব দায়িত্ব সোপে। বেচাল কিছু দেখলে পিসি ঠাকমা তো আর ছেড়ে কথা বলবেন না, খুব বকুনি দেবেন আমায়। খুড়োমশাইও বেরিয়ে গেলেন। তোমার ঠাকুরপো আইসা আইসা হইছে হইছে, একখানি তো রাতের ব্যাপার, এক রাইতে কি আর হইয়া যাইব ক? দেওয়ান মশাইরে আইতে দে, তারপরে চিন্তা করস। চল অনন্দরে চল, আয় আমার লগে আয়। সব যেন ঠিক থাকে মা ভবানী, কেন জানি না মনখানা বড্ড অস্থির হয়ে আছে আমার।
আচার্য গুরুকে, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল? আচার্য গুরুর কন্যার এই দুর্ভোগের কথাখানা আমাকে রাজরানীকে জানাতেই হবে। এক্ষুনি হয়তো ওনাকে আর নাটোরে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আপনারা একই করছেন পণ্ডিত মশাই। কুমুদ সতী হতে চায় না, শিবানী রয়েছে সেখানে, আমাকে জানিয়েছে। এভাবে জোর করে বলপূর্বক কাউকে সতী করা কি ঠিক হচ্ছে? সে কি? আরে দেওয়ান মশাই, আপনি এখানে? আমার আচার্য গুরুর সঙ্গে বিশেষ প্রয়োজন ছিল। কিন্তু একই শুনলাম চৌধুরী মশাই। তবেই বলুন দেখি, আমার জমিদারিতে এত বড় অনাচার আমি কি হতে দিতে পারি? আর আমরা হচ্ছি ধর্মের রক্ষক। ধর্মের ওপর কোনো আঘাত এলে বা হাত বাড়ানোর চেষ্টা করলে আপনার কিন্তু জমিদারি থাকবে না, চৌধুরী মশাই বলে দিচ্ছি। আর ওই বালিকা কুমুদিনী এ কি জানে ধর্মের? মদ দিতাছে, মাইয়া মানসে আবার মদ দিতাছে। হ্যাঁ, তার যে শ্বশুর মশাই সহদেব গোস্বামী, ধর্মপ্রাণ মানুষ, তার বাবা নাটোরের আচার্য গুরু, তারা সবাই মাইনা লইছে, বিধান দিয়া দিছেন তারা। অহন সমাজ যা কইছে মাইয়ারে হাইডাই করতে হইব, উঠতে হইব চিতায়। এই দাম আমার শ্বাস কথা কি দেওয়ান মশাই? হ্যাঁ, আমার তারা আছে। আমি আসলাম চৌধুরী মশাই। দ্রুত ফিরতে হবে নাটোরে। রাজরানীকে জানাতে হবে যে ছাতিনায় সতীদাহ হচ্ছে, আর কুমুদিনীর যে সতী হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই তাও তাকে জানাতে হবে অবিলম্বে। তাড়াতাড়ি চলো। বোন, বোন, বোন দেখছস কি দুচকটাই না শুরু হইলো। রঘুরাজার ঠাউরপট ঠিক মতো যেন পৌঁছায় যান। আমিও সেই কথাই ভাবছিলাম গো দিদি। আর দেখো ওইদিকে দয়ারাম দাদাও এখনো এলো না। ও আচার্য গুরুর কোনো খবর নিয়ে আসার কথা ছিল।